আর সবাই দৌড়ে এখানে চলে আসছে। বাংলাদেশের এমন এক গ্রাম আছে যে গ্রাম বছরের অধিকাংশ সময়ই পানির নিচে ডুবে থাকে। এখানকার আবহাওয়া বদলায় মুহূর্তেই। এই রোদ তো একটু পরেই কালো মেঘ আর ভয়ঙ্কর ঝড়। বিশাল রিস্ক। এখনই আসি, ছেলে জানা গেছে খোঁজ নিতে। নদীর বুকে মাছ ধরছিলেন জেলেরা, হঠাৎ উত্তাল ঝড়। জীবন বাঁচাতে সবাই তড়িঘড়ি করে নৌকা নিয়ে ছুটছেন তীরের দিকে। চারপাশে শুধু নদী আর দূরে সুন্দরবনের গহীন অন্ধকার জঙ্গল, যেখানে প্রতিদিন মানুষকে বেঁচে থাকতে হয় বাঘের আতঙ্ক আর ডাকাতের হামলার আশঙ্কা নিয়ে। এই গ্রামে কেউ মারা গেলেও ঠিকমতো কবর দেওয়ার মতো শুকনো জমি নেই। নৌকা দিয়ে ওই পার নিতে হয়, কবরস্থানে দিয়ে আসে। মানে এই গ্রামে মানুষের কবরস্থানে বা মাটি দেওয়া হয় না। খাবার পানির কোনো স্থায়ী ব্যবস্থা নেই। সারা বছর বৃষ্টির পানি জমিয়েই জীবন চলে এখানকার মানুষের। এখানে যে বৃষ্টির পানি জমায় রাখে, এই বছরের পানি সামনের বছর পর্যন্ত খেয়ে থাকি। মসজিদে নামাজ পড়তে যেতেও ভরসা একমাত্র নৌকা। আশেপাশের যে মানুষগুলো আছে বা এই ঝুলন্তপাড়া গ্রামের মানুষজন এই মসজিদে নামাজ আদায় করার জন্য আসে নৌকায় করে। নেই স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন, নেই স্বাভাবিক জীবনযাপনের সুযোগ। এই কিছুদিন আগেও নাকি একটি ছেলেকে কুমিরে নিয়ে গিয়েছে। আবার শহরে গেলেই দেখেন কত দালান কোঠা, বিল্ডিং। ভালো লাগে না শহর ভালো লাগে না, গ্রামই ভালো। এইভাবে যে গোলপাতার ঘরে আছেন, এইটাই তো আল্লাহ ভালোই রাখছে ইনশাল্লাহ। তবুও প্রশ্ন একটাই, এত ভয়, এত কষ্ট আর এত প্রতিকূলতার মাঝেও এই মানুষগুলো কেন এই গ্রাম ছেড়ে যায় না? হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে চলেছি খুলনা জেলার দাকোপ উপজেলার কালাবগির ঝুলন্ত পাড়ায়, বাংলাদেশের এক বিস্ময়কর জনপদে, সুন্দরবনের শেষ দ্বীপে। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের খুলনা বিভাগের খুলনা শহরে। আর এখান থেকে আজকে যাব সুন্দরবনের একটি বিচ্ছিন্ন দ্বীপে। দেখুন, শহরের চাকচিক্য আর এত কিছুর ভিড়ে এই শহর থেকে একটু দূরেই মানুষের কত দুর্ভোগের জীবনযাপন, সেই জীবন আপনাদেরকে দেখাতে চলেছি। এই যে শহর আছে, এই শহরে নেই পানির অভাব, নেই কোনো কিছুর অভাব। কিন্তু আমরা এখন যেখানে যাচ্ছি, মাত্র 1.5 থেকে 2 ঘন্টার ডিফারেন্স হবে বা ডিস্টেন্স হবে। এই ডিস্টেন্সে যাওয়ার পরেই আমরা খাবার মতো কোনো পানি পাবো না, মানুষের শিক্ষা ব্যবস্থা নেই, স্বাস্থ্যসেবা নেই, কিচ্ছু নেই। খুলনা শহর থেকে মোটর বাইকে করে আমরা রওনা দিলাম চালনার উদ্দেশ্যে। সেখান থেকে যেতে হবে দাকোপ উপজেলায়, তারপর নদী পেরিয়ে সেই ঝুলন্ত পাড়ায়। তবে এই যাত্রা মোটেও সহজ নয়। পথে আমাদের পার হতে হবে একের পর এক ঘাট। বন্ধুরা, আমরা খুলনা শহর থেকে এখন চলে আসলাম বটিয়াঘাটা থানার পানখালী ঘাটে। আর এখান থেকে এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদী পার হয়ে আমাদেরকে যেতে হবে চালনা, আর চালনা থেকে তারপরে হচ্ছে দাকোপ। এভাবে আমাদেরকে একের পর এক নদী, ঘাট, নৌকা, ট্রলার এসব পার হয়ে পৌঁছাতে হবে সেই কালাবগি ঝুলন্ত পাড়ায়। আজকে আমাদেরকে পানখালী ঘাট পার হতে হলো। আমরা চালনা থেকে আবারও বাইক পরিবর্তন করে আবার যাবো সেই দাকোপের উদ্দেশ্যে। অবশেষে আমরা পৌঁছে গেলাম দাকোপ খেয়াঘাটে। এখানে পৌঁছেই এমন এক মর্মান্তিক ঘটনার মুখোমুখি হলাম যা আমাদের কিছু সময়ের জন্য নিস্তব্ধ করে দিল। মর্মান্তিক দৃশ্য দেখা যায় ভাই। বন্ধুরা, এখানে যোগাযোগ ব্যবস্থা এতটাই এতটাই খারাপ যোগাযোগ ব্যবস্থা, এখানে চিকিৎসা সেবা মানুষজন ঠিক মতো পায় না। এই যে ঘাটে এসে পৌঁছানোর পর দেখলাম একজন মানুষ ইহকালের মায়া ত্যাগ করে পরকালে চলে গেছেন। এই দুর্গম অঞ্চলের মানুষদের চিকিৎসা, শিক্ষা কিংবা জরুরি প্রয়োজনে খুলনা শহরে যেতে হলে পাড়ি দিতে হয় একের পর এক নদী ও খেয়াঘাট। দীর্ঘ এই যাত্রায় অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে যায়। ঠিক এমনই এক অসুস্থ মানুষ হাসপাতালে যাওয়ার পথেই দাকোপ খেয়াঘাটে এসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এখানকার যোগাযোগ ব্যবস্থা এতটাই খারাপ বা এগুলো এতটাই বিচ্ছিন্ন দ্বীপের মানুষজন, যাদের চিকিৎসা সেবা নেওয়ার জন্য মানে ঘন্টার পর ঘন্টা এরকম নদী, তারপর বন পেরিয়ে তারপর এখানকার শহরে আসতে হয়। এই ঘাটে আসার পরে একটা মর্মান্তিক ঘটনা দেখলাম। এখানে হসপিটালে নিয়ে যাওয়ার সময় একজন মানুষ মৃত্যুবরণ করেছে। এখানে যে কান্নাকাটি করতেছে সবাই ওই জায়গাতেই। তো দেখেন, হয়তো রাস্তাঘাট ভালো থাকলে, হয়তো যোগাযোগ ব্যবস্থা উন্নত থাকলে খুব দ্রুত হসপিটালে নিয়ে গেলে সুস্থতা আশা করা যেত। যদিও হায়াত মতো উপরালাই লিখে রাখেন। স্বজন হারানোর বেদনায় তার আত্মীয় স্বজনের কান্নায় চারপাশ ভারী হয়ে উঠেছে। এই দৃশ্য যেন উপকূলীয় জনপদের মানুষের যোগাযোগ ব্যবস্থার কঠিন বাস্তবতার এক নির্মম প্রতিচ্ছবি হয়ে আমাদের সামনে ধরা দিল। সুন্দরবনের তীরবর্তী এই বাঁধগুলো বারবার জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। ফলে অনেক জায়গার রাস্তা ভাঙাচোরা বা বেশ দুর্গম। তবে আমাদের মোটর বাইক চালক রিয়াজ ভাই এসব পথের সঙ্গে ভালোভাবেই পরিচিত। বছরের পর বছর এমন কঠিন রাস্তায় বাইক চালাতে চালাতে তিনি বেশ অভিজ্ঞ হয়ে উঠেছেন। ডেসক্রিপশন বক্সে রিয়াজ ভাইয়ের নাম্বার দিয়ে দেব। বন্ধুরা, আমি এখন আছি কালাবগি বাজারে। এই বাজারটি এখানে আসার পরে দেখলাম শেষ হয়ে গেল। এত তাড়াতাড়ি শেষ হয়? সব নদীতে চলে গেছে। সব নদীতে? আর এই হাটটা কখন শুরু হয়? এই হাটটা সকাল থেকে শুরু হয়।
সকাল কয়টা থেকে? 7টার দিকে 7টা থেকে শুরু হয়ে কয়টা পর্যন্ত? 11-10টা তোমার ফুল থাকে। অনেক মানুষের ভিড় থাকে। এই কালাবগির যে হাটটি আছে এখানে যে ঝুলন্ত পাড়ার মানুষজন আছেন তারা কিন্তু সবাই সেখানে সপ্তাহের যে হাট সেগুলো বা বাজার সদাই সেগুলো করে নিয়ে যায়, কেননা এখান থেকে হাট বাজার অনেক দূরে এটা ছাড়া, আর এই হাট সপ্তাহে একবারই বসে। তো বন্ধুরা আশেপাশের সব ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সুন্দরবনের যে গোলপাতা আছে গোলপাতার ছাউনি। আমি অনেক হাট বাজার দেখেছি, কিন্তু এসব উপকূলীয় অঞ্চলের হাট বাজারগুলো একদমই ভিন্ন রকম। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গুনারি। গুনারি। এখান থেকে কত দূর? এখান থেকে মনে করেন 10 কিলোমিটার। 10 কিলোমিটার। এখান থেকে এখানে দোকান নিয়ে আসেন? জি জি জি। আচ্ছা। আমাদের ছাবলা 3টা ছাবলা নষ্ট হয়ে গেছে। দেখেন ছাপা তো এই যে গোলপাতা দিয়ে দিয়েছেন নষ্ট হয়ে গেছে, দুগুণ পড়ে গেছে। আবার গোলপাতা কেটে এনে দেন। গোলপাতা আবার সরকার বন্ধ করে দিয়েছে, আর আমরা ঘর ছাবো কি দিয়ে? আমরা তো বৃষ্টির কারণে দোকানদারি করতে পারতেছি না। টিন দিয়ে দেন। টিন দিলেই তো আমাদের গরম লাগে, সহ্য থাকতে পারি না, দেখতে পারি না। ও আচ্ছা, তার মানে এই যে এই গোলপাতার ছাউনিগুলোতে গরম নাই? গরম নাই, প্রচুর ঠান্ডা লাগে। তো বন্ধুরা আরেকটি তথ্য যেটা জানলাম, এখানে কিন্তু এই বিভিন্ন জায়গায় এই গোলপাতার ছাউনিগুলো দেখতেছি। এমনকি আমি ইটের বাড়ি দেখেছি, সেই ইটের বাড়িতেও এই গোলপাতার ছাউনি দেখেছি। এই গোলপাতার ছাউনিতে গরম খুবই কম। হ্যাঁ, খুব গরম, খুব কম লাগে, মালামাল খুব ভালো থাকে, যে জন্য এই অঞ্চলে বেশিরভাগ এই ছাউনি হচ্ছে গোলপাতা। গোলপাতার ছাউনি। কিন্তু এটা কি সুন্দরবন থেকে কাটা নিষেধ? হ্যাঁ, সুন্দরবন একদম কাটা নিষেধ, সরকার বন্ধ করে দিয়েছে, আপাতত বন্ধ করে দিছে। তো আমরা এখন এই উত্তাল নদী পেরিয়ে ট্রলারের মাধ্যমে সেই ঝুলন্ত পাড়ায় যাব, যেখানে মানুষ এক প্রকার বন্দি জীবনযাপন করেন। শিবসা নদীর বুক চিরে আমরা এগিয়ে চলেছি সেই বিচ্ছিন্ন দ্বীপের উদ্দেশ্যে। পথে নদীর তীরে কিছু বাড়িঘর চোখে পড়ল, যেগুলো ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। এসব বাড়ির সঙ্গে এখনো স্থলভাগের যোগাযোগ রয়েছে, কিন্তু আমরা যে দ্বীপে যাচ্ছি সেই কালাবগি ঝুলন্ত পাড়ার সঙ্গে মূল ভূখণ্ডের কোনো সরাসরি সংযোগ নেই। দেখলাম ছোট ছোট নৌকা নিয়ে নদীতে অনেক জেলে মাছ ধরছেন। একজন জেলেকে দেখলাম নৌকার মধ্যে বসেই তার খাবার খেয়ে নিচ্ছেন। এই বন, এই নদী যেন তাদের কর্মস্থল, আবার নদী তাদের সংসার। কিছু দূর যেতেই দূরে পানির উপর ভেসে থাকা একটি গ্রাম চোখে পড়ল। প্রথমে মনে হলো যেন পুরো গ্রামটাই নদীর বুকে ভাসছে। হ্যাঁ, এটাই সেই বিচ্ছিন্ন দ্বীপ। সেখানে পৌঁছেই চোখে পড়ল মানুষের ব্যস্ত জীবনযাত্রা। নির্জন নদীর বুকে চারদিকে ঘন সুন্দরবনের অরণ্যে ঘেরা এই জনপদে মানুষ কি অসাধারণভাবে নিজেদের জীবন গড়ে তুলেছে। প্রকৃতির নানা প্রতিকূলতার মাঝেও তারা এখানে বসবাস করছেন, সংগ্রাম করছেন, আর প্রতিদিন নতুন করে জীবনকে বাঁচিয়ে রাখছেন। বন্ধুরা, ঝুলন্ত গ্রামে পৌঁছে গেছি। এখানে পৌঁছার পরে দেখলাম দুই ধর্মের মানুষই বসবাস করেন। এই যে বিচ্ছিন্ন একটা দ্বীপ, এই দ্বীপের মধ্যে এই যে দেখুন, এখানে হচ্ছে একটা মন্দির। এখানে হচ্ছে হিন্দু সম্প্রদায় যারা আছেন তারা হচ্ছে উপাসনা করে থাকেন, আর ওই পাশে হচ্ছে আমাদের মুসলিম সম্প্রদায় যারা আছেন তারা নামাজ পড়ে থাকেন। একই গ্রামে আছেন। আর এই যে দিকটাতে হচ্ছে ছোট্ট একটি দোকান, দোকানের নিচে হচ্ছে পানি, অর্থাৎ এখন জোয়ার চলছে। আর এই যে দোকান থেকে একটু বাইরে বের হলেই এই যে হচ্ছে নদী, শিবসা নদী, আর ওই যে হচ্ছে সুন্দরবন। অর্থাৎ ঝুলন্ত পাড়ার এইখানটা থেকেই এই যে সুন্দরবনের বাঘ বলেন, হরিণ বলেন, সব কিছু কিন্তু দেখা যায়। জোয়ার ভাটার সময় দিনে প্রায় 2 বার এই গ্রামটি প্লাবিত হয়ে যায়। আর এখানকার মানুষজনদের যে জীবনযাপন সেটা দেখলাম একদম নাজেহাল অবস্থা। এখানে এমন কিছু পরিবার আছে যাদের একদম দিনপাত চলছে না, কেননা এখানে তো ইনকাম সোর্স নেই। তো আমরা এই যে একটা বাড়ি দেখতে পেলাম, একদম জীর্ণ শীর্ণ একটি বাড়ি, একদম নদীর তীরেই জীর্ণ শীর্ণ এই বাড়িটা দেখে যে কারো চোখে পড়বে। একদম গোলপাতার ছাউনি দিয়ে এখানে সিঁড়ি করে উঠতে হয়। আর এটা ঝুলন্ত পাড়া এই জন্যই নাম, এই ঘরগুলো হচ্ছে ভূমি থেকে একটু উঁচুতে। আচ্ছা, এই যে এই গ্রামটা যে বিচ্ছিন্ন হয়েছে, শুনলাম আগে নাকি রাস্তাঘাট ছিল। এটা কত বছর আগে এরকম বিচ্ছিন্ন হয়ে গেছে? এ ধরেন প্রায় 20 বছর আছে। 20 বছর? ওইটির সাথে জড়িত ছিল। 20 বছর আগে? হ্যাঁ। কিন্তু হঠাৎ করে এটা বিচ্ছিন্ন হওয়ার কারণটা কি? গানটা ভেঙে গেছে, ওই রাস্তাটা ভেঙে গ্রাম হয়ে গেছে। এই নদীর সাথে মিশে গেছে। দুই পাশে বন, নদী, এখানে তো কুমির, বাঘ, সাপ, সবকিছু আতঙ্ক। কখনো কি আক্রমণ করছে আপনাদের? আগে করি। ও, এটা কুমুরি বছর ধরে। হইতেছে একটা ছেলে কুমুরি ধরিল আপনাদের এই গ্রামের? হ্যাঁ। ধরে নিয়ে কি মেরে ফেলছে? একদম মেরিলে তার আর পায়নি, তারপর শেষে করে মোরাবেই। দুই পাশে হচ্ছে শিবসা নদী শিবসা নদী। আর সুন্দরবন। এখানে এই কিছুদিন আগেও নাকি একটি ছেলেকে কুমিরে নিয়ে গিয়েছে। এমন আতঙ্কে এদের জীবন কিন্তু সবসময় হুমকিতে চলে। এখানে খাবারের তো পানি নেই কোনো। পানি খাওয়া যায় না, এখন এই বর্ষা পানি, বর্ষা একটু ধরেছে। ওই একটু ধরিয়ে খেতে। আচ্ছা, বর্ষার পানি কি এই যে ড্রামগুলোতে জমায় রাখেন? এই পানি ওই সামনের সিজন পর্যন্ত খাবেন? হ্যাঁ। হ্যাঁ, ওই কাতরাই মাত্রায় খেতে কষ্ট মষ্ট করি। চারদিকে শুধু লবণ পানি, তাই এই গ্রামে বিশুদ্ধ পানি এক অমূল্য সম্পদ। সুন্দরবনের উপকূলীয় অঞ্চলগুলোতে আবহাওয়া খুব দ্রুত বদলায়। গরমে আমরা একদম চৌচির হয়ে যাচ্ছিলাম, ভিতরটা ফেটে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই অল্প কিছু মুহূর্তের ব্যবধানেই মেঘ তৈরি হয়ে আবার বৃষ্টি পড়ছে। আর এখানকার আন্টি তারপর আঙ্কেলরা বলতেছে এখানে মেঘ হলে কোনো রক্ষা নাই, অর্থাৎ মেঘ যদি হয় তাহলে বৃষ্টি এখানে হবেই। শুরু হলো দমকা হাওয়া, বৃষ্টি আর ঝড়। মানুষজন ছুটোছুটি শুরু করলো, আর যারা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন তারা কোনো মতে তীরে ফিরে আসতে লাগলেন। সুন্দরবন, তারপরে এই শিবসা নদী, আর এই শিবসা নদীর বুকে এবং তীরে বসবাস করেন এই ঝুলন্ত পাড়ার মানুষ। কালাবগির এই মানুষগুলো এভাবে ঝড়, বৃষ্টি, জলোচ্ছ্বাসের মধ্য দিয়েই প্রতিটি দিন কাটায়। ঝড়ও শুরু হচ্ছে। ঝড় উঠেছে।
ওমা এই ঘর তো দেখি নড়ছে ভাই। বন্ধুরা আমি এখন এই ঝুলন্ত পাড়ার এই একটা ঝুলন্ত ঘরের মধ্যে আশ্রয় নিয়েছি। তো এটা এই যে ঝড় শুরু হয়েছে, বাতাসে অলরেডি দোল খাচ্ছে, পুরে সর্বনাশ। আল্লাহ, নৌকা বাধা ছিল তো, প্রচন্ড পরিমাণ ঝড়, নদীর পানি উত্তাল অবস্থায় আছে। আর এখানে বৃষ্টি আসার সাথে সাথে এই যে রুক্ষ মাটি, যে শক্ত মাটি দিয়ে আমরা হেঁটে আসলাম, এটা একদম এমন কাদাযুক্ত হয়ে যায়, এখানে হাঁটাই মুশকিল হয়ে যায়। উপকূলীয় এই অঞ্চলগুলোতে ভয়াবহ ঝড়, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস নিত্যদিনের ঘটনা। আমরা প্রায়শই সংবাদ মাধ্যমে এসব দুর্যোগের খবর দেখে থাকি। শক্তিশালী এসব ঝড়ে নদীর বাঁধ ভেঙে যায়, লবণ পানিতে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা, ধ্বংস হয়ে যায় অসংখ্য বাড়িঘর এবং পুরো গ্রাম। তাই ঝড়ের কালো মেঘ দেখা দিলেই এখানকার মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ তারা জানে প্রকৃতির একটি মাত্র তাণ্ডবই মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে তাদের পুরো জীবন। মানে ঝড় শুরু হওয়ার আগে দৌড় দিয়ে চলে আসলেন কেন? ঝড়ের সময় কি খুব রিস্ক? বিশাল রিস্ক। আপনার বাড়ি কোথায়? কোন জায়গায়? আচ্ছা, এখন কোথায় যাচ্ছেন? এখন আসি ছেলে জানা গেছে খোঁজ নিতে, ঝড়ের মধ্যে খোঁজ নিতে আসছেন। আচ্ছা দেখেন, আপনি আসলেন এই পাশে নদী থেকে, দেখেন নিজের জীবন বাঁচিয়ে এসে আবার এখানে ছেলে হচ্ছে মাছ ধরতে গেছে, সেই ছেলের খোঁজ দিতে আসছেন। কালাবগি ঝুলন্ত পাড়ার এই অংশটিও এমন এক ভয়াবহ ঝড়ের আঘাতেই স্থলভাগ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই বৃষ্টি হলে আমরা পানি দূরে রাখি, আমাদের ওই ব্যারেল কেনে যে ব্যারেল মাইট আছে, আর আমরা ট্যাঙ্কি, এখন ট্যাঙ্কি দিচ্ছি আমাদের সমাজতাত্ত্বিক কিছু, অনেকে ট্যাঙ্কি দিয়েছে 3000 লিটার 2000 লিটার, আর কেউ অনেকে পায়নি। এই মেটের পানি রাখি, বৃষ্টির পানি রেখে দেয়, বৃষ্টির পানি রেখে দিই। এই যে আমাদের ওই বৃষ্টির পানিটাকে আমরা 6 মাসে বৃষ্টির পানি রাখা থাকে, এই রাখাই এই মেটেতে। আচ্ছা, এই যে মাটির পাত্রগুলো বিশাল আকারের, এটাকে কি বলে? এটা মাটি বলে। মাটি, মাটি, মাটি। এই মাটির মধ্যে হচ্ছে পানি সংগ্রহ করে রাখেন, বৃষ্টির পানি, তাছাড়া খাওয়ার পানি না। আশেপাশে সব লবণ পানি, সব লবণ পানি। এটা কি আপনার নিজস্ব জমি? কি এখানে যারা আছেন বসবাস করতে? না, সবাই নিজস্ব জমি। তাহলে আপনাদের জমি জমা কিছু নাই? না না, কিছু নেই। তাহলে এখান থেকে যে থাকতেছেন, কোনো সময় কোনো কিছু হয়ে গেল, তারপরে কোথায় যাবেন? যখন সিগন্যাল বেশি হয় তখন আমরা সাইকেল সেন্টারে চলে যান। এই যে এখানে এই বাড়িটা হচ্ছে এই কাকার, এটা ঝুলন্ত বাড়ি। জোয়ার আসলে তো পানি চলে আসবে নিচ পর্যন্ত। জোয়ার আসলে পানি চলে আসবে, এখন ঘের বন্ধ হয়েছে তো, যদি অসুবিধা হয় তখন আমাদের এখানে চলে যায়। এখানে থেমে থেমে ঝড় হচ্ছে, একটু কমলে 2 মিনিট পর আবার শুরু হচ্ছে। উপরে হচ্ছে গোলপাতার ছাউনির ঘর, আর বাইরে বৃষ্টি হচ্ছে। চতুর্পাশে একই ধাঁচের ঝুলন্ত ঘরগুলো, পাশেই নদী, সুন্দরবন। সত্যি এই আবহাওয়া, এই পরিবেশ, এই বৃষ্টি বিলাস মানে ভুলবার মতো নয়। আর এই যে ঝুলন্ত অবস্থায়, এখানে তো আমাদের ওখানে উঠানে চুলা থাকে, তারপর গ্যাস থাকে বা কিচেন থাকে, কিন্তু এখানে তো সেগুলো নাই। এই ঝুলন্ত অবস্থায় এখানে রান্নাবান্না থেকে শুরু করে সব কিছু করা হয়ে থাকে। এই যে এখানে রান্নাবান্নার জন্য দেখুন এই যে চুলা রাখা আছে, এই যে চুলা, আর এখানে হচ্ছে যে খড়ি। এই খড়ি বা লাকড়িগুলোও কিন্তু সুন্দরবন থেকে আনা। যখন মাছ ধরতে যায় তখন মাছের পাশাপাশি এই যে শুকনো খড়িগুলো যে আছে, এগুলো এখানে নিয়ে আসেন রান্নাবান্নার কাজের জন্য। আর এই যে টিনের যে বক্স বা টিনের যে স্কোয়ার বক্সগুলো, এখানেই রান্নাবান্না করা হয়। দেখেন আমার পায়ে কি পরিমাণ মাটি আটকে গেছে, এই যে দেখেন পায়ের ওজন হয়ে গেছে অনেক একটু। আর এই মাটিগুলো হচ্ছে মানে পা থেকে ছাড়তেও চায় না। এক ভাই হচ্ছে ঘর ঠিক করতেছে। আচ্ছা ভাই, কি হয়েছে আপনার এই ঘরে? এই 1 ঘন্টা আগে যে ঝড়টা হয়েছে, সেই ঝড়ে ঝামেলা করলো। ঝামেলা বলতে কি হয়েছে? ঘর চাল এলোমেলো হয়ে গেছে, এখন কি পানি পড়বে ঘরে? পানি তো অবশ্যই পড়তেছে, সেটা ঠিক করতেছেন? হ্যাঁ। যে ঝড়টি হলো আপনারা দেখতে পেলেন, সেই ঝড়ে এখানকার এই যে গোলপাতার যে ছাউনি, এটা কিন্তু একদম এলোমেলো হয়ে গেছে। সেটা এখন এই ঘরের মানুষ ঠিক করতেছেন আর কি। আপনাদেরকে মন্দির দেখিয়েছি, এটা হচ্ছে মসজিদ। দেখতে পাচ্ছেন ঝুলন্ত পাড়ার ঝুলন্ত মসজিদ। এই মসজিদের একদম বারান্দা পর্যন্ত, মসজিদ পর্যন্ত পানি উঠে যায়। আশেপাশের যে মানুষগুলো আছে বা এই ঝুলন্ত পাড়া গ্রামের মানুষজন এই মসজিদে নামাজ আদায় করার জন্য আসে নৌকায় করে। দেখতে পাচ্ছেন এখন ভাটার সময় পানি কিন্তু একটু নেমে গিয়েছে, তারপরেও একদম উঠান পর্যন্ত পানি, চতুর্পাশে পানি। এই মসজিদে এখনো যদি কেউ আসতে চায়, তারপরে নৌকায় করে বিভিন্ন বাধা বিঘ্নতা পার হয়ে তারপরে এখানে আসতে হবে। বারান্দা থেকে বসেই এই পাশে সুন্দরবন দেখা যাচ্ছে, শিবসা নদী দেখা যাচ্ছে। এখানে বসে 2 রাকাত নামাজ পড়ে এখানে আল্লাহ তাআলার জিকির করলে কতই না ভালো লাগবে। সত্যি এখানটা এসে আমার মনটা ভালো হয়ে গেল। এক পাশে হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির, আর অন্য পাশে হচ্ছে মসজিদ। ছোট্ট এই দ্বীপে 2 ধর্মের মানুষই বসবাস করেন। আর একটাবার চিন্তা করুন, আমাদের যাতায়াত ব্যবস্থা কতটা সুবিধা। আর এখানে দুপুরে একভাবে যাতায়াত করতে হয়, বিকালে একভাবে, রাত্রে একভাবে। অর্থাৎ জোয়ারের সময় নৌকা, আর ভাটার সময় এই যেমন শুকনো গাছের ডাল দিয়ে সাঁকো, তারপর কাদাযুক্ত যে পথগুলো আছে, এইখান দিয়েই এই গ্রামের যাতায়াতের প্রধান রাস্তা। ভাই এগুলো কি বানাচ্ছেন? চার বানাবো। এখানে কি কি আছে? কুচি আছে আর মাছ আছে। আচ্ছা, এগুলোতে কি ধরবেন? কাঁকড়া। হ্যাঁ। মানে এখন কি চলে যাবেন নদীতে না বনের মধ্যে? না, এই যাতে মারবো, এই আমি দিবি। মেরে কি বিক্রি করবেন নাকি নিজেরাই খাবেন? বিক্রি করবো। কোথায় গিয়ে বিক্রি করতে হয়? ওই বাজারে। এখানে এই ভাই হচ্ছে কাঁকড়া ধরতে যাবে। এই দেখেন, এটা হচ্ছে ভাইয়ের বাড়ি ঝুলন্ত অবস্থায়। বাড়ি থেকে বের হলে তো পানি উঠে, তাই না? পানি ওঠে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। আচ্ছা, এই যে উপরে বসে আছেন, আপনার ঘরটা এত উঁচু কেন? এটা পানি আসে তো, পানিতে জোয়ারের সময় পানিতে উঁচু করে বান্ধাইছে যাতে পানি না ওঠে। বন্ধুরা, এমন একটি গ্রামে এসেছি, দেখুন পায়ে নেই জুতা, প্যান্টের কোনো অবস্থা নেই। এই গ্রামে আসতে হলে এভাবে আসতে হয়। এই যে ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বললাম, দেখেন কত উচ্চতায় বসে আছে তিনি। আর তাদের যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা অথবা পায়ে হেঁটে পানিতে ভিজে। আমরা তো বাড়ির সামনে প্রাইভেট কার দাঁড় করিয়ে রাখি, অনেকের বাড়ির সামনে প্রাইভেট কার থাকে, মোটর বাইক থাকে, কিন্তু এই যে মানুষগুলো যারা বসবাস করেন এখানে, তাদের প্রাইভেট যান বলতে এই যে নৌকা। প্রত্যেক বাড়ির সামনে একটি করে নৌকা রয়েছে, আর এই নৌকা দিয়ে হচ্ছে তারা শহরে যান বা যে কোনো প্রয়োজনে বাইরে যান। আচ্ছা, আপনাদের এখানে কেউ অসুস্থ হয়ে গেলে সেখানে আপনারা কিভাবে রোগীদের নিয়ে যান? সমস্যা হয় না কোনো? নৌকায় করে আমরা যাই, পাশে ডাক্তার আছে বাজারে, ডাক্তারের কাছে যে আমরা তার সেবা নেওয়ার জন্য যাই। আচ্ছা, এখানে আপনি কিভাবে জীবিকা নির্বাহ করেন? এখানে তো আশেপাশে কোনো মিল কারখানা নাই, কাজের কোনো উপায় নেই। আমরা নদীর রেণু পোনা, বাগদার পোনার বাচ্চা, রেণুর বাচ্চা, এগুলো ধরে এগুলো আমরা বিক্রি করে আমাদের ফুরিয়ে এসে এখান থেকে নিয়ে যাই। আচ্ছা, এভাবেই যে আপনার জীবন পার হয়ে যাচ্ছে? জি। আচ্ছা, কখনো কি আপনার আশা হয় না যে শহরে গেলেই দেখেন কত দালান কোঠা, বিল্ডিং? ভালো লাগে না শহর ভালো লাগে না? না, গ্রামই ভালো। এইভাবে যে গোলপাতার ঘরে আছেন, এইটাই তো আল্লাহ ভালোই রাখছে ইনশাল্লাহ। আপনার ইচ্ছাও হয় না যে একটা ইটের একটা দালান করি, বাড়ি করি? না না, ভালো লাগে না, এটাতে অভ্যস্ত হয়ে গেছে। এটাই সবচেয়ে সুন্দর জিনিস। তো বন্ধুরা, এইসব অঞ্চলে আসলে, এইসব মানুষদের সাথে মিশলে আমাদের মন মানসিকতা পরিবর্তন হয়। আমি সবাইকে বলবো, আপনারা এইসব মানুষদের কাছে একবার আসুন। আমরা তো আমাদের এই নেই সেই নেই কত কিছু নিয়ে থাকি, আর এই দুর্গম এই বাড়িগুলোতে আসতে, এই গ্রামে আসতে আমাদের জীবনটা বের হয়ে যাচ্ছিল। কতবার আমার সাথে আজাদ ভাই আছে, পানিতে পড়ে গেছিল, পানিতে মানে প্যান্ট ভিজে শেষ, এত দুর্গম পথ পেরিয়ে এখানে আসতেছি, আর এনাদের নেই কোনো খাবার ঠিকমতো ব্যবস্থা, খাবার পানি নাই। কি পানি খান আপনি? বৃষ্টি পানি খাই, যখন বৃষ্টি পানি না থাকে তখন ওই সাপ্লাই পানি আছে আপনার বাজারে, কিনে এনে খেতে হয়। কিনে এনে খাই। এখানে টিউবওয়েলের কোনো ব্যবস্থা নেই, কারণ আশেপাশে হচ্ছে পুরোটাই লবণ পানি। তো বন্ধুরা, এই গ্রামে এসে সব মানুষদের সাথে মিশে অনেক শিক্ষা হলো। আমি জানি না যে সুন্দরবনের আশেপাশে মানুষ এতটা কষ্ট করে থাকে, এই ঝুলন্ত পাড়া থেকে শুরু করে উপকূলীয় সব অঞ্চলের মানুষ। ও, আপনার দোতলা বাড়ি ভাই? এটাই দোতলা বাড়ি, তাই না? এখান থেকে যাই। দেখুন, দোতলা বাড়ি, নিচে পানি, উপরে থাকার ঘর, রান্নাঘর, সবকিছু। সুন্দরবনের কাঠ দিয়ে হচ্ছে রান্না বান্না হয়, আর এখানকার নদী থেকে মাছ ধরেই তরকারি রান্না হয়। এখানে কত বছর ধরে আছেন এই যে বাড়িতে? এখানে 34 বছর। 34 বছর যাবত? 34 বছর। আচ্ছা, আশেপাশে কি এরকমই ছিল, বাড়ি ঘর ছিল? এই সাইডে আগামাটা বাড়ি ছিল, সে নদী ভেঙে চলে গেছে, রাস্তা করে চলে গেছে, সবাই উপরে চলে গেছে। সবাই উপরে চলে গেছে? উপরে মানুষ চলে আচ্ছা, এদিকে কি যোগাযোগের ব্যবস্থা নেই আপনার? না। আগে ওই যে রাস্তার মতো দেখতে পাচ্ছি, এটা কি রাস্তা ছিল? না, ওটা রাস্তা ছিল না, রাস্তা এই বছর এটাও এই বছর হয়েছে? এই 3 মাসও হয়নি, 2 মাসটা হয়েছে। অর্থাৎ ভাটা নেমে গেলে এটা মোটামুটি রাস্তা হেঁটে যাওয়ার মতো? হ্যাঁ, এইটা ভাটানামি গেলে রাস্তা, আমাদের আগে পূর্ণ রাস্তা ছিল এই। হ্যাঁ, এখন ভেঙে চুরি সব চলে গেছে, এখানে কাদামাকি চলে যেতে। কিন্তু ঝড়ের যে সময় সিগন্যাল দেয় তখন আমাদের খুবই ভয় করে, কিন্তু করার কোনো কিছু নেই। আমাদের যে মেন হচ্ছে, এখানে যদি কোনো মা বোনেরা যদি খুবই কষ্টকর ব্যাপারে, যদি বাচ্চা হওয়ার সময় তাদের চালনায় নিয়ে যেতে অনেক মা বোন প্রাণ হারায়। আমাদের পথ যোগাযোগের লাইন খুবই খারাপ। আচ্ছা, এগুলো কি মাছ কাটতেছেন? এগুলো হচ্ছে এই হরজাই বলে এগুলো। হরজাই আপনি নিজেই ধরছেন? না, এই আমার কিনা 120 টাকা কেজি। আপনি এটাতে কি করবেন? ওই কাঁকড়া ছাড়া আছে, কাঁকড়া চাষ করি, ওই কাঁকড়া খাতি দেবো। বন্ধুরা, তো কি আজব এখানকার নিয়ম। আমরা এখানে বসে থাকতে থাকতে কথা বলতে বলতেই নৌকাওয়ালা যে মাঝি আছে বলতেছে তাড়াতাড়ি আসেন, কেননা এখানে যে ভাটা চলছে, এখনই চর পড়ে যাবে। এই যে থই পানি এটা কমে যাবে, তখন আমাদের নৌকা হচ্ছে আটকে যাবে। আমরা যদি এখানে আর 5টা মিনিট দেরি করি, আমাদের নৌকা নিয়ে বের হয়ে আমরা শহরে যেতে পারবো না, এখানে আটকা পড়তে হবে। আবার সেই রাত্রে যখন জোয়ার চলে আসবে, তখন আমাদেরকে এখান থেকে বের হতে হবে, তাই তো? দেখেন, এখানে টাইম শিডিউল প্রাকৃতিকভাবে এখানে চলে, অর্থাৎ প্রাকৃতিক টাইম অনুযায়ী এখানকার মানুষজন নৌকা দিয়ে যাতায়াত করে থাকে। এবার আমার সফর সঙ্গী রকি ভাই, একসাথে সুন্দরবনের উপকূলীয় অঞ্চলগুলো ঘুরে দেখছি আমরা।